আগে এই মাদার চোতের কথা শুনেন। সরি, আজকে গালি দিতেই হবে আমারে। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই। আমি কাছাকাছি আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে। বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো দুজন ভিকটিম আছে। আমরা তিনজন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে। দ্বিতীয়, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে দেখতে হবে আজকের এই ভিডিওতে কি বলেছিল আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে চেনেন না এমন কোনো লোক নেই, এবং ব্যারিস্টার সুমন ভাই একজন জনপ্রিয় লোক ছিল, এবং এখন তার বর্তমান পরিস্থিতি কি এবং তিনি আমাদের এই দেশ নিয়ে, বাংলাদেশ নিয়ে কি মন্তব্য করতেছেন এবং কি বলতেছেন, তিনি নিজেই কিন্তু বলতেছেন যে আমি আমলিকের একজন দালাল ছিলাম। কেন এই কথা বলতেছে? দর্শক, বিগত দিনে আমরা দেখেছি ব্যারিস্টার সুমন আমলিকের দলীয়ভাবে কাজ করেছে, এককভাবে আমরা ইতিমধ্যে গণমাধ্যমে দেখছি অনেকবার, কিন্তু ব্যারিস্টার সুমন কি কাণ্ড, লাইভে এসে নিজেই বলতেছে যে আপনারা তো বলেন আমি আমলিকের দালাল, আমি আমলিকের দালালি হতে চাই। কেন উনি এই ভিডিও বার্তা দিল? এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব, এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের এই ভিডিও, যাতে প্রত্যেকটি মানুষের হাতে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আপনারা আরো একটি ভিডিও ক্লিপ দেখছেন যে ব্যারিস্টার সুমন ভাই উনি বলতেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন কিছু মন্তব্য করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একজন সাধারণ মস্তিষ্ক মানুষ কখনো এই ধরনের বাজে মন্তব্য করতে পারে না। সে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সে কিন্তু স্থায়ী সরকার না, তাকে সাধারণ জনগণ সরকার গঠিত করেছে এবং সবার সম্মতি নিয়ে, সমস্ত দলের সম্মতি নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করা হয়েছে, কিন্তু তাকে নিয়ে এমন কিছু মন্তব্য করলো ব্যারিস্টার সুমন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি, ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ভিডিওটির সাথে থাকবেন। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে। বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। আরেকটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষকে তো আপনারা বাছাই রাখেন নাই। আরেকটা জিনিস দেখেন, আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এখানে বাইরে যাওয়ার কোনো বিষয়ই নাই। আমাকে যারা এটা মনে করেন গালাগালি, তারা কিচ্ছুই নাই, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি, তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাছে দিয়ে দিছি, ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে দিছি, আমার শত্রুর অভাব নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে, ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে।
বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, ব্যারিস্টার সুমনের এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে যে ভিডিও ক্লিপটা শেয়ার করব, এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো, তা না হলে আপনারা হয়তো বুঝবেন না কি হয়েছিল আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতেছেন একজন সেনা অফিসারের সাথে কি ধরনের বাজেভাবে বিহেভ করতেছে এবং এমন কিছু অশালীন ভাষা ইউজ করা হয়েছে এখানে, যা একটা মেয়ের মুখ থেকে আমরা কখনোই আশা করিনি। কিন্তু অগ্নিকন্যা, কারণ হচ্ছে উনি এই যে গত 5 আগস্ট যাদের জন্য এই দেশের থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত কার্যক্রম চলতেছে, এটা কিন্তু ছাত্র সংগঠনের গণমাধ্যমে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, কি বলেছিল আমাদের এই সেনা বাহিনীর এই সেনা প্রধানের সাথে এবং সেনা অফিসারের সাথে। এবং সেনা অফিসার এমন একটি ভূমিকা পালন করেছে, সে নীরবতা ভূমিকা পালন করেছে এবং ওনার মতো একজন সুদক্ষ পুলিশ এবং আর্মির অফিসার এবং এরকমের অফিসার যদি পুলিশের মতো হতো, পুলিশের মধ্যে হওয়া উচিত ছিল। তার কারণ ইনার শরীর একদিক থেকে যদি খেয়ে ফেলা হতো, তারপরেও কিন্তু তিনি একটা কথা বলে নাই। আপনারা এর মধ্যে দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই অগ্নিকন্যা কি বলেছিল আমাদের এই সেনা সদস্যকে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। দর্শক, ভিডিওটি দেখার পরে যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান থেকে তাইলে এবার আমি বলি। ওয়েট, আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা, কই তাল ছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই? সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকা। ক্ষমতায় থাকাকালীন বেশ কয়েকবার এমন অভিযোগ করেছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের দাবি না মানায় আওয়ামী লীগ নেত্রীকে সরানোর ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। 5 আগস্টের আগে ও পরে নানা সময়ে উঠে এসেছে এমন গুঞ্জন। স্বৈরাচারী নেত্রীকে সমর্থনে ভারতের কপাল পুড়লেও ব্যাপক হারে বাড়ছে চীনের সুযোগ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পরাশক্তিগুলোর অতি আগ্রহ কিভাবে সামাল দেবে বাংলাদেশ? ভৌগোলিক দিক থেকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের অবস্থান? চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরিতে বঙ্গোপসাগরে মার্কিনীদের প্রয়োজন সামরিক ঘাঁটি। 2004 সালে গ্লোবাল ডিফেন্স পোস্টার রিভিউ পরিকল্পনা গ্রহণের পর থেকেই ইন্দো প্যাসিফিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ খুঁজছে পেন্টাগন। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরেশিয়া টাইমস। কিছু পর্যবেক্ষকের ধারণা, মূলত চীনের উপর নজরদারির জন্যই মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে আরব সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি বঙ্গোপসাগর হতে পারে আদর্শ জায়গা। বঙ্গোপসাগরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিতে পারবে বাংলাদেশ। সামরিক দিক দিয়ে মার্কিনীরা এই দেশে পা রাখতে পারলে বেইজিংয়ের বিরুদ্ধে এই অঞ্চলে গড়ে তুলতে পারবে একটি শক্তিশালী অবস্থান। বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন করা গেলে সেখান থেকে যুক্তরাষ্ট্র নজর রাখতে পারবে চীনের 60% বাণিজ্যের পথ মালাক্কা প্রণালীর দিকে। সম্প্রতি ইউএস নেভাল ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে হাসিনা সরকারের উপর নাখোশ ছিল চীন। তবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছে বেইজিং। দিল্লির আপত্তি সত্ত্বেও ঢাকার অন্যতম বড় বাণিজ্য সহযোগীতে পরিণত হয়েছে চীন। 2023 সালে প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে চলমান রয়েছে অন্তত 25টি চীনা প্রকল্প। এই ধরনের 9টি বৃহৎ প্রকল্পে চীনের বিনিয়োগ 89